পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির চাটনি খেতে বেশি পছন্দ করেন, রাজনীতির আচার, যেটা খাবারে একটা নতুন স্বাদ যোগ করে দেয়। সেই কারণের জন্য প্রধানমন্ত্রী হোক অথবা মুখ্যমন্ত্রী হোক, তিনি যে চেয়ার হোল্ডারই হন না কেন, তার পেছনের রাজনৈতিক দলকে নিয়ে কাটাছেড়া করতে অন্য রাজনৈতিক দলগুলো ভীষণ পছন্দ করে। এবারে আপাতভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি শুনতে পেলাম যে বাম জমানার অনুন্নয়ন, তৃণমূল জমানার অনুন্নয়ন সব নিয়ে বলবার পর মোদী বললেন যে এবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আনুন, রাজ্যে উন্নয়ন অনেক কিছু দরকার। তিনি বললেন যে রাজ্যের উন্নয়নের জন্য, আমার কাছে খুব আকর্ষণীয় কথা বলে মনে হয়েছে আজকে প্রধানমন্ত্রীর। তিনি বলছেন যে উন্নয়নের জন্য পয়সার অভাব নেই, কিন্তু অভাব কিসের? অভাব হচ্ছে মানসিকতার। আজকে নরেন্দ্র মোদী বলছেন যে উন্নয়নের জন্য পয়সার অভাব নেই রাজ্যের, অভাব কি? মানসিকতার। আর কিসের অভাব? আরেকটা সমস্যা, সেটা হচ্ছে দুর্নীতি আর হচ্ছে কাটমানি। নরেন্দ্র মোদীর বক্তব্য আমি এখানে সাজিয়ে বানিয়ে বলছি না, উনি বলেছেন, আপনারা শুনেছেন যারা প্রধানমন্ত্রীর অডিও বার্তা শুনেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি, কাটমানি এগুলোকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে যদি কেউ কোনো একটা হাইয়েস্ট চেয়ার থেকে যদি কেউ বলেন, তাহলে খুব স্বাভাবিক, আমাদের সবার কাছে ভালো লাগার কথা। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী নামক যে মানুষটি নরেন্দ্র মোদী, তিনি তো অ্যাকচুয়ালি বিজেপির একজন নেতা, কাজেই তৃণমূল কাটাছেড়া করেছেন। আমার খুব অবাক লাগলো শুনে যে পুরো অনুষ্ঠান শোনার পর এর মধ্যে থেকে ঠিক একটা লাইন বার করে আনা হলো যেটা কি, যে সিএ নিয়ে বা নাগরিকত্ব নিয়ে কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী। অর্থাৎ নদিয়ার তাহেরপুর মূলত মতুয়া অধ্যুষিত এলাকা, এবার সেখানে নাগরিকত্ব নিয়ে নাকি মানুষ সবচেয়ে বেশি সংশয়াপন্ন, এবং মানুষ এসছিলেনই প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই বার্তা শুনতে, হতেই পারে, কিন্তু প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে কিছু বললেন না। এই বিষয় নিয়ে হচ্ছে অভিযোগ। প্রথম শুনিয়ে নি এটা কাটমানি জঙ্গলরাজ যেগুলো বলেছেন আমরা নেব পরে, কিন্তু তার আগে আমরা প্রথম শোনাবো এই যে নাগরিকত্ব ইস্যুতে প্রধানমন্ত্রীর কিছু না বলা বা মুখ না খোলাকে টার্গেট পয়েন্টে নিয়ে আসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কি বলেছেন তিনি, একবার শোনাই আপনাদেরকে, শুনুন। আজ যারা অপেক্ষা করছিলেন মতুয়া সম্প্রদায়ের যে তাদের, গতকাল বিজেপির নেতারা, তারা তো বলছিলেন, গতকাল বিজেপির নেতারা পর্যন্ত বলেছেন যে উনি আসছেন সুরাহা দিতে। কাল তো বিজেপির নেতারা বলেছেন উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে। কোথায় সুরাহা? একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি, ওনার বলার কিছু নেই। আচ্ছা, প্রধানমন্ত্রী নাগরিকত্ব নিয়ে একটা কথাও বলেননি, কিন্তু প্রধানমন্ত্রী এসআইআর নিয়ে দুটো লাইন বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এসআইআর এই পশ্চিমবঙ্গে কলঙ্কিত করা হচ্ছে, এবং বিজেপি পরিচালিত ত্রিপুরাতে অসাধারণ এসআইআর হচ্ছে, উল্লেখ করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কলঙ্কিত হচ্ছে। তিনি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেই লাইনটা নিয়ে আমি তন্ময়দার কাছে যাব, তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সেটা হচ্ছে, আমি পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে তিনি বলছেন যে এসআইআর এর বিরোধিতা করা মানেই অনুপ্রবেশকারীদের তোল্লাই দেওয়া, এবং অনুপ্রবেশকারীদের, আমি যদি উল্টে লাইনটা বলি, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্যই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে। এটা হচ্ছে আজকে প্রথম প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি নাগরিকত্বের প্রশ্ন, এই দুটো নিয়ে আমরা যাব গেস্টদের কাছে। কারা রয়েছেন আমি পরিচয় করে দিই। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। তন্ময়দা, আপনাকে স্বাগত জানাই। দ্বিতীয়ত অরিজিৎ বক্সি বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে স্টুডিওতে। আমাদের সঙ্গে জাতীয় কংগ্রেসের সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। পাশাপাশি বিশ্বজিৎ দাস, অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। এই যে দুটো জায়গা তন্ময়দা, এক হচ্ছে নাগরিকত্ব ইস্যু আলোচনা না করা, দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী পরিষ্কার, নরেন্দ্র মোদী পরিষ্কার বলছেন যে এসআইআর এর বিরোধিতা তৃণমূল যে করছে তার মূল উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীদের সেফ করা, বাঁচানো। আমাকে গো ব্যাক স্লোগান দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারীদের গো ব্যাক স্লোগান দেওয়ার মতো লোক নেই। না, আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে শো সম্পূর্ণভাবে ফ্লপ শো, এবং উনি প্রথমেই বলি যে সভা ছিল, সেখানে 4 জন মানুষ মারা গেছে, আমরা সহমর্মিতা প্রকাশ করি, এবং হয়তো ঠিক সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সভাটা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, জার্নি ফিরে এসেছেন। যাই হোক, অ্যাক্ট অফ গড হবে হয়তো, কিন্তু আমরা আশা করেছিলাম এবং মতুয়া সমাজের মানুষ আশা করেছিলেন যে তারা শুনবেন তাদের রাজ্যর যে বিজেপি নেতৃত্ব যা বলছে সারাদিন, কোনো চিন্তা নেই, নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এসআইআর এ কাউরির নাম কাটা যাবে না, আবার ওই নাগরিকত্ব দিয়ে সঙ্গে সঙ্গে
তাদেরকে এসআইআর এ নাম তুলে দেওয়া হবে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে কোনো আইন, এই আইনের আমরা বিরোধিতা করেছি, কিন্তু যে কোনো আইন, সেই আইন তো আর মুদিখানার প্যাড নয় বা মানে হিসেব রাখার জিনিস নয় যে একটা হাতে লিখে দিলাম। সুতরাং আইনের পথে চলে, দেশের আইনের কিছু পদ্ধতি আছে। আজকে দেখলাম গিয়ে সেই কথাটা সুকান্ত মজুমদার বলছেন যে এর জন্য সময় লাগবে, এটা আইনগত ব্যাপার। সুতরাং এটা পরিষ্কার যে এতদিন ধরে ধাপ্পা দিয়ে এসছে বিজেপির নেতৃত্ব, তারা মিথ্যা কথা বলে এসছে, ভুল বুঝিয়ে এসছে মতুয়া সমাজের মানুষকে। সেই মতুয়া সমাজের মানুষ আজকে হয়তো আশা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং বলবেন যে কোনো চিন্তা নেই, আমি যেমন সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবো। হয় দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো স্বাভাবিক, এসআইআর নিয়ে উনি যেটা বলছেন নতুন তো কিছু বলছেন না। 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে একটাও অনুপ্রবেশকারী এখন অব্দি খুঁজে বের করা গেছে আমি জানি না। শুভেন্দুবাবু বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা রাস্তায় গুজজিজ করছে, খুঁজে পাওয়া যাবে, কিন্তু এখন অব্দি যা নাম বাদ গেছে স্বাভাবিকভাবে মৃত, কেউ স্থানান্তরিত ভোটার, এইসব হাবিজাবি যা হওয়ার কথা স্বাভাবিক নিয়মে সেইগুলো হওয়ার কথা। কিন্তু কেন এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে? এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে এই কারণে যে এসআইআর অগণতান্ত্রিকভাবে, অমানবিকভাবে করা হচ্ছে। এত কিসের তারা? 1 বছর ধরে করতে পারতেন। আজকেও একজন আউশ গ্রামের মানুষ চিন্তায় সুইসাইড করেছেন। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এসআইআর করতে গিয়ে এই যে এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব, আমি তো আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অন্তত এটা বলবেন না। এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটার কারা সেইটা ঠিক করা। এটা ঠিক যে নাগরিকত্ব না থাকলে তিনি বৈধ ভোটার হন না, কিন্তু বৈধ ভোটার না হলেই তিনি নাগরিক নন, মানে সমস্ত খারই খারক, সমস্ত খারক খার নয়, সেইটার একদম যথার্থ উক্তি হচ্ছে এখানে প্রযোজ্য। ওনারা প্রমাণ করার চেষ্টা করছেন যে এসআইআর করে যারা বৈধ ভোটার তালিকায় থাকবে না তারা নাগরিক নন। কেন তারা নাগরিক নন? কেউ বৈধ ভোটার না হলে তিনি নাগরিক নন। এই যে মানুষের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন যে মতুয়াগড়ে আনম্যাপ ভোটারের সংখ্যা কত? 9% অ্যাভারেজ। সেখানে ওনাদের কথায় সোকল মুসলিম অধ্যুষিত অঞ্চল 2-1টা বিধানসভার উদাহরণ দিচ্ছি, ডোমকল 0.2%, হরিহরপাড়া 0.4%। অর্থাৎ তারা তো ভারতীয়, স্বাভাবিকভাবেই তাদের কোনো অসুবিধা হয়। মতুয়া ভাই বোনেরা যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে, তন্ময়দা, যান্ত্রিক কারণের জন্য আপনার এতক্ষণের বক্তব্য আমরা শুনলাম। লাস্ট 2-1 সেকেন্ড একটু অসুবিধা হচ্ছে, আপনাকে নেটওয়ার্কের মধ্যে আসতে হবে বা এই জাতীয় সমস্যা। আমি ঠিক এখানটা নিয়ে আমি অরিজিৎদার কাছে যাব। তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে আপনি প্রথমেই বললেন যে নাগরিকত্ব নিয়ে কথা বলা হবে বা আজকে প্রধানমন্ত্রী বলবেন, এটা আপনারা আশা করেছিলেন। খুব ভালো লাগলো যে সিএর বিরোধিতা প্রথম দিন থেকে আপনারা করে আসছেন, আজকে আপনারা বলছেন যে নাগরিকত্ব নিয়ে কথা হবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। অর্থাৎ সিএর মাধ্যমে মতুয়াদের যাদের নাম বাদ যাবে, যারা এসছেন বাংলাদেশ থেকে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা আপনাদের এক্সপেকটেশন। এটা তো দেওয়া সম্ভব নয়, সেই জন্যই তো প্রধানমন্ত্রী কি জাদুর ঝুলি, সেই জন্য আমি সঙ্গে বলেছি 15 লক্ষ টাকা করে যেমন ঢুকেছে সেরকম কিছু বলবেন আশা করেছিলাম, আমি এটা অ্যাড করেছি। আচ্ছা, আরেকটা বলেছেন আপনি ফ্লপ শো, অরিজিৎ দাকেও বলি, অরিজিৎ দা ফ্লপ শো। আমরা সবার ছবি একটু দেখাচ্ছি আপনাদেরকে পাশে, আমি যদি দেখাতে পারি সবার ফুল স্ক্রিন যদি দেখাতে পারি তাহলেও ভালো। এই হচ্ছে সভা। একটা জায়গায় শো ফ্লপ হয়েছে, সেটা হচ্ছে ডিউ টু ওয়েদার, যেটা প্রধানমন্ত্রীকে সামনে দেখতে পারেননি মানুষ। অরিজিৎদার কাছে আসার আগে এই যে মতুয়া গড় বলে তন্ময়দারা বলছেন, বা তাহিরপুরে ডেফিনেটলি হয়তো মতুয়া পার্সেন্টেজ অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষ এই অত্যন্ত ভিড় বা বিশৃঙ্খলতা, যেটা বিজেপির কাছে একটা অ্যাডভান্টেজ বা ডিভিডেন্ড হতে পারে, যে এত মানুষের উপস্থিতি আনন্দের হতে পারে, আবার অন্যদিকে একটা বিপত্তির ব্যাপার যে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করা গেল না, এতে নেতৃত্বের দিকে আঙুল উঠতে পারে। তবে সাধারণ মানুষ তারা কি বলেছেন আমাদের রিপোর্টারদের সামনে দাঁড়িয়ে, তাদের কি অভাব অভিযোগ, আজকে কি ছিল সবাই অ্যাকচুয়ালি? প্রধানমন্ত্রীর আসা না আসে এটা প্রাকৃতিক কারণ, আমি এই নিয়ে ফালতু সমালোচনা করছি না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা খুব নিচু সমালোচনা হবে। কিন্তু কি বলছেন সাধারণ মানুষ, কি অভাব অভিযোগ, একবার শোনাই আপনাদেরকে, শুনুন। ঢুকতেই পাইনি, আর পুলিশে আমাদের এন্ট্রি দিচ্ছে না, পুলিশ এন্ট্রি দিচ্ছে না আমাদের, বলছে ওইদিকে চলে যান, এইদিকে চলে যান, কোনো রকম এন্ট্রি দিচ্ছে সব। ভিতরে জায়গা নেই, ভিতরে জায়গা নেই, বলছে মাঠে জায়গা নেই, যাবেন না, জায়গা নেই, প্রচন্ড ভিড়, চালানোর মতো জায়গা নেই।
প্রচন্ড ভিড় তো প্রচুর ভিড়, জায়গা না, জায়গা নাই, মাঠ অনেক ছোট। ঠিক মতো হয়নি। না হয়নি। খারাপ হচ্ছে ওরকম। এইটা এই মাঠে হয় না, নদীর এই মাঠে হয় না। গভর্নমেন্ট কলেজের মাঠটা দরকার ছিল। ব্যবস্থা পাঠির জন্য জায়গা খুব শর্ট, আরো অনেক বড় জায়গা প্রয়োজন ছিল। ব্যবস্থা ঠিক নেই, জায়গা শর্ট, অনেক জায়গা শর্ট। এত বড় মাঠ লাগবে, এত বড় মাঠ লাগবে, ওখানে ঢোকার কোনো জায়গা নাই। ওখানে কোনো ঢোকার কোনো ব্যবস্থাই নেই, ঢোকার কোনো ব্যবস্থা নেই, মানুষ ঢুকতে পারছে না, এইটুকুনি জায়গায় হয় না। মোদির প্রিয় আর মন্ত্রী নরেন্দ্র মোদীকে যে আপনারা দেখতে পেলেন না, সেই জন্য কি আপনাদের আক্ষেপ একটা থেকে গেল? হ্যাঁ, মনে খুব কষ্ট লাগছে তো, প্রচন্ড কষ্ট লাগলো। আপনারা বলছেন কষ্ট লাগলো, কি কারণে কষ্ট লাগলো? আমরা সকালবেলা থেকে বেরিয়ে এসেছি এত পরিশ্রম করে, আমরা কেউ দেখতে পেলাম না। আমি অরিজিৎদার কাছে প্রশ্ন, অরিজিৎদা, আমাদের তো মানে পূর্ব অভিজ্ঞতা কিছু কিছু নিতে হয়, ইতিহাস তো অবশ্যই তার পুনরাবৃত্তি ঘটায়। আমরা এটা দেখেছি যে 21-এর নির্বাচনের আগে ভরা জনসভা করেছে বাম, কিন্তু ভোট পায়নি। এই কলকাতার মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বলছি আমি, অন্য গ্রামগঞ্জের কথা বলছি না। দ্বিতীয়ত, আপনাদের কাছে আহ্লাদের বিষয় এটা হতে পারে রাজনৈতিক দল হিসাবে, 11 বিধানসভার কথা, হ্যাঁ 11 বিধানসভার আগে, 11 বিধানসভার আগেও বলছে, এবং 21-এর সময়ও যে সমস্ত মিছিল মিটিংগুলো হয়েছে বামেদের, সেগুলো হিউজ। মানে দেখুন, ক্ষমতার থেকে যাওয়ার 10 বছর পর বামেরা যে মিছিল, যে অ্যারেঞ্জমেন্ট করছেন দেখার মতো, কিন্তু ভোট সেইভাবে কনভার্ট হলো না, এমনকি একটা বিধানসভা আসনও বামেরা পেল না। আমার কথা এই যে মানুষেরা আসলেন এখানে, এটা কি বিজেপির প্রতি অনুগত মানুষেরা, নাকি প্রধানমন্ত্রী মূলত এমন একটা মুখ যে লাইমলাইটের মধ্যে থাকা, তাকে দেখতে মানুষ আসলেন? তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে ছোট মাঠটা অ্যারেঞ্জ করা, এই নেতাজি মাঠ বলে, আমি জানি না এই মাঠের ক্ষেত্রফল কত, এটা আমার একটা অজ্ঞতা, আমার রিপোর্টারকে জিজ্ঞেস করা হয়নি যে ভাই এর ক্ষেত্রফলটা কত বা কত বড় মাঠ। কিন্তু আপনারা কি ভেবেছিলেন যে কম লোক হবে? এটা কি আপনাদের ওভার এক্সপেকটেশন হলো? মানে কোন, আর অন্যদিকে তৃণমূল বলছে এটা একটা ফ্লপ শো, তারও উত্তর আপনি কি দেবেন? দেখুন, ফ্লপ শো কিনা তার উত্তর আমার মনে হয় আর দেওয়ার অবকাশ থাকে না। এই যে আপনি এখনো দেখাচ্ছেন মাঠের যে পরিস্থিতিটা দেখাচ্ছেন, যে মাঠের দেখুন আপনি শেষটা পরিষ্কার দেখতে পাবেন না, কিন্তু যেটুকুনি বুঝতে পারবেন, আমি বাইট শোনালাম, যেটা বুঝতে পারবেন যে মাঠের কোথাও তিল ধারণের জায়গা নেই। আর বহু বলতে আমি আপনাকে বলছি, হাজারে হাজারে মানুষ তারা মাঠে পা রাখার জায়গা পায়। সুতরাং ফ্লপ শো আজকের দিনে, আমি কিছুদিন আগে দেখছিলাম ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তৃণমূলের একটা বড় সভা ডেকেছিল, 100-2 মতো চেয়ার ছিল, বোধহয় 50টায় লোকজন বসেছিলেন, বাকি 150 লোক বোধহয় আসার অপেক্ষায় মিটিং শেষ হয়ে গেছিল। সেটা একটা আইসোলেটেড ইভেন্ট হতে পারে। কথা আপনি কেন বলবেন না? 21শে জুলাইয়ের কথা আপনি কেন বলবেন না? তিল ধারণের জায়গা থাকে না, বহু মানুষ সভাস্থলে আসতে পারে না, মাইকে ভাষণ হয় মমতা ব্যানার্জি শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে মানুষ শোনেন। আবার এটাও দেখেছেন বোধহয় এবারের 21শে জুলাইতে মমতা ব্যানার্জি বলতে উঠেছেন আর পিছন থেকে আস্তে আস্তে জনজন কেটে পড়ছে, সেটাও দেখা গেছে। যাক, এখন ফ্লপ শো না হিট শো এটা বিতর্কের বিষয়বস্তু না, এটা তৃণমূল মুখপাত্র বলতেই পারেন। অত মানুষ আজকাল ওনারা দেখতে পান না, তাই মানুষ সম্পর্কে ধ্যান ধারণাটা ওনাদের চলে গেছে হয়তো। যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে, দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সমস্ত রাজনীতি, বর্ণ বা যে কোনো বিচার মানসিকতার ঊর্ধ্বে উঠে আজকে পৃথিবীর বুকে নিজের এমন একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন, যেটা শুধু ভারতকে জগৎসভায় জায়গা দিয়েছে তাই নয়, ভারতকে পৃথিবীর মানুষ বিশ্বগুরু হিসাবে মানছে। তাই এটা তো একটা ফ্যাক্ট যে মোদিজি আসছেন শুনে দলমত নির্বিশেষে মানুষের ভিড় প্রতিটা জায়গায়। আপনি বলছেন এই দলের মধ্যে বামের লোক ছিল, তৃণমূলের লোক ছিল, বিজেপির লোকও ছিল, সর্বোপরি সাধারণ মানুষ ছিল যারা মোদি ক্যারিশমার জন্য ওখানে। আমি আপনার শেষের কথাটাতেই যাব। আচ্ছা, আমি আপনার শেষের কথাটাতেই যাব। যারা আজকে নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন তাদের আমি এই মানে সংকীর্ণ পলিটিক্যাল ক্লাসিফিকেশনে ফেলে তাদের ওই মানে দলে দলে তাগাড়ে ওই মাঠের দিকে যাওয়ার চেষ্টাকে আমি ছোট করব না, কিন্তু তাদের আমি জনতা জনার্দন হিসাবেই দেখব। কিন্তু তাদের ভোট কি বিজেপির দিকে যাবে? এটা খুব একটা ভাইটাল প্রশ্ন। ঠিকই বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যদি আপনি বিজেপির গ্রোথ মডেলটা দেখেন, এটা কিন্তু খুব মানে একটা পশ্চিমবঙ্গের সিনার্জেটিক গ্রোথ, এটা কিন্তু একটা ইনঅর্গানিক এক্সপোনেনশিয়াল এরকম গ্রোথ নয়। আমাদের দল একসময় পশ্চিমবঙ্গে এরকম অবস্থা ছিল, বাম জমানায় বামেরা বলতো পশ্চিমবঙ্গের বুকে একটি ছোট্ট পলিটিক্যাল শিশু জন্ম নিয়েছে,
তাদের এখন ওই সমস্ত বলতো নাক টিপলে দুধ বেরো এটসেট্রা। এইভাবে আমাদের দিনের পর দিন বামেরা আমাদের টিটকিরি করেছে, আমরা শুনেছি, আমরা কাজ করেছি, আমরা সংগঠন তৈরি করেছি, আমরা মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর শেষ আবাসভূমি, একে যদি কেউ সুরক্ষিত রাখতে পারে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেখুন ধীরে ধীরে আমরা কিন্তু 1.5%, 2% ভোটের শেয়ার থেকে আস্তে আস্তে আমরা 15% ক্রস করেছি, 20% ক্রস করেছি। এক সময় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল শুধু নয়, আগামী কয়েক মাস পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের চালিকা শক্তিতে পরিণত হতে চলেছে। কিন্তু এখানে দুটো জিনিসই, আমি 19 থেকে 24 লোকসভায় আপনাদের ডিগ্রোথ হলো কেন? দেখুন আমি দুটো ভোটের অ্যাসপেক্ট দুরকম। 21-এ এটা সত্যি কথা, 21-এ তৃণমূলের লাগামহীন মানে দুর্নীতির উপর তিতি বিরক্ত হয়ে ভারতীয় জনতা পার্টিতে নতুন ভোটারের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ এটাও ঠিক, তার সাথে অন্যান্য দল থেকেও অনেকে জয়েন করেছিলেন। তারপরে 21-এর ভোটের পর আপনি যদি আমাদের 21-এর ভোটের আগে 3 থেকে 77, এটাকে আমরা জয়গাথা বলি। হ্যাঁ আমাদের টার্গেট আরো বড় ছিল, আমাদের টার্গেট আরো বড় ছিল। আমরা তখনও এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে আমরা হয়তো সরকার তৈরি করার নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো, কিন্তু পারিনি। রাজনীতিতে সার্টেন বলে কিছু হয় না। আমরা চেষ্টা করে গেছি আমাদের সংগঠনের প্রতিটা কর্মী, বুথ কর্মী থেকে শুরু করে যারা বুথের এজেন্ট পর্যন্ত হয়, বুথ সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য সভাপতি, তারা প্রত্যেকে নিরলসভাবে চেষ্টা করে 3 থেকে 77-এ আমাদের বিধায়ক সংখ্যা তুলেছিলেন। তার সাথে আমাদের ভোটের যে শেয়ার, আপনি ভোট শেয়ারের কথা বললেন, আমরা 21-এর বিধানসভায় মোরাললেস 42%-এর কাছাকাছি ভোট। 21-এর পরে তো জল অনেক গড়িয়েছে দাদা। 24-এও আমরা 38%-এর কাছাকাছি ভোট পেয়েছি। ভোট তো কমলো না, বাড়লো। 38 লক্ষ মানুষের আমরা আশীর্বাদ পেয়েছি। এটা 21-এর কথা বলছেন না, আমি 21-এর কথা বললাম, তারপরে আমি 24-এর লোকসভার কথা বললাম। তাহলে এই আমাদের অরিজিৎ দা একদম বুঝতে পেরেছি এই পরিসংখ্যান ভিত্তিতে কংগ্রেস কিভাবে দেখছে। সুস্মিতাদির কাছে আসবো, অবশ্যই ইনি আরো একাধিক জায়গা রয়েছে আলোচনার, অনেকটা সময়টা আমরা কম পাচ্ছি অনেক। তো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, আবার আলোচনা থাকবো, সঙ্গে থাকুন। সুস্মিতাদি, অনুন্নয়নের জন্য মানে সবচেয়ে বড় দায়ী হচ্ছে মানসিকতা, দ্বিতীয় হলো হচ্ছে দুর্নীতি এবং কাটমানি। আমি এই বিষয়ে কি বলেছেন অডিও বার্তায় মোদি একবার দ্রুত শোনাই, তারপর আমি চলে যাব সুস্মিতাদির কাছে। শুনুন কি বলেছেন উনি। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की, लेकिन यहाँ ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। আচ্ছা, বাঁচতে চাই বিজেপি তাই, এই শব্দটার মধ্যে প্রথম শব্দটা মানে বাঁচতে চাই, পরে বিজেপি তাই, সেটা সুস্মিতাদিরা বলেন না। বিজেপির বিরোধিতা ডেফিনেটলি সুস্মিতাদিরা করেন, কিন্তু রাজ্যের একাধিক ইস্যুতে সুস্মিতাদির সঙ্গে প্রায় 4 বছরের ওপর প্যানেল করার সুবাদে আমরা জানি জঙ্গলরাজ, কাটমানি, দুর্নীতি এবং অপশাসন নিয়ে সুস্মিতাদিরা বারবার সোচ্চার হয়েছেন, বারবার। জাতীয় স্তরে বিজেপির সঙ্গে তাদের বিরোধিতা থাকতে পারে, তারা বিরোধী শক্তি হতে পারে, কিন্তু রাজ্যের ইস্যুতে বারবার করে দুর্নীতি, জঙ্গলরাজ, অপশাসন নিয়ে আমি ব্যক্তিকে উল্লেখ করে বলছি, আমার পাশে বসে থাকা জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস সোচ্চার হয়েছেন। সুস্মিতাদি, আজকে এই বক্তব্যের সঙ্গে তোমরা রাজনৈতিকভাবে সহমত নাও হতে পারো, বাস্তব প্রেক্ষিতে সহমত হবে কি? প্রথমেই বলি, আজকে প্রধানমন্ত্রী এসে পৌঁছাতে পারেননি, আবহাওয়া খারাপ ছিল বলে। তা যাই হোক, এবার বিষয়টা হচ্ছে তার সাথে ওনার 4 জন কর্মকর্তা মারা গেছে।
মানে এইটা আমাদের কাছে খুব দুঃখজনক, তার জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার সবচেয়ে অবাক লাগলো, আমি এই কথাটা তো উত্তর দিচ্ছি, যে এক্ষুনি শুনতে পেলাম বিশ্বগুরু মোদিজি, এই মাত্র একজন বললেন, আচ্ছা। আমাদের বিজেপির মুখপাত্র। আচ্ছা, এই বিশ্বগুরু যদি মোদিজি হয়, তাহলে বিশ্বগুরু কি রবীন্দ্রনাথ না? আপনারা এটা একটু বলে দিলে খুব ভালো হয়। আচ্ছা, এক সেকেন্ড আমাকে, আমি কারোর কথার সময় ইন্টারাপ্ট করিনি। প্লিজ অরিজিৎদা, প্লিজ ওনাকে বলতে দিন। এবার বলছি যে প্রধানমন্ত্রী বাংলার যে দুর্নীতি, বাংলার যে কাটমানি, বাংলার ক্ষেত্রে যেই সন্ত্রাস, যেভাবে আজকে দিনের পর দিন একটার পর একটা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, মানে সমস্ত কেলেঙ্কারিগুলোকে তুলে ধরেছে। অবশ্যই আমরা তাতে বলছি না যে তিনি কিছু ভুল করেছেন, কেন কোনো জায়গায় কোনো রাজ্যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আসে, সে প্রধানমন্ত্রী হোক আর সে মুখ্যমন্ত্রী হোক, তার নিজস্ব চিন্তাভাবনার দিক দিয়ে, তার দৃষ্টিভঙ্গির দিক থেকে সেই যখন বলবে কোনো ভাষণ, অবশ্যই বিরোধী সেই শক্তিকে আঘাত হানার চেষ্টা করবে। কিন্তু আমি একটু মোদিজিকে প্রশ্ন করতে চাই এখান থেকে, যে মোদিজিকে যদি আজকে এই প্রশ্নটা করা হয়, আজকে আপনি যার জন্য মনরেগাও নাম বদল করে দিলেন, কোন কারণে আপনি বলতে পারলেন না? মহাত্মা গান্ধীর নামের জায়গায় রামের নাম। আপনি যেই ধর্মের বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে ধর্মের বিভাজন সৃষ্টি করে আপনারা রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছেন, সেই মোদিজিকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো একবারও আপনার যে রাজ্যগুলো, আপনারা যে ডবল ইঞ্জিন সরকার যে বলেন, আপনারা যে ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত কেলেঙ্কারি, আজকে আপনি বারংবার ত্রিপুরার উদাহরণ টেনে নিয়ে আসলেন। আজকে ত্রিপুরার উদাহরণ টানতে গিয়ে আপনারা একবারও মনে হলো না আপনাকে রাতারাতি কেন বিপ্লব দেবকে সরাতে হলো? তখন সেই কাটমানির ক্ষেত্রে তো আপনি কোনো কথা বলতে পারেননি। দুর্নীতির অভিযোগ তো বিপ্লব দেবের এগেইনস্টে নেই। দুর্নীতির অভিযোগ বিপ্লব দেবের এগেইনস্টে আছে। আজকে যদি প্রধানমন্ত্রী বলেন কিংবা তার দল যদি অস্বীকার করে, সেখানে কিছু বলার নেই, তারা তখন সেটা বুঝেই রাতারাতি ছড়িয়ে করা হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে, কেন পার্সোনালি মিথ্যা কথা বলছেন? এক সেকেন্ড, না আপনি আগে বিপ্লব দেব বিজেপির একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি অভিযোগ করলেন চ্যানেলে বসে যে বিপ্লব দেবকে দুর্নীতির অভিযোগে আপনি বলুন এখানে, বলুন না না কোন দুর্নীতি বললে আমরা বুঝতে পারবো। আর কি বিভিন্ন দুর্নীতি, কোন বিভিন্ন নাম বলুন, কোন ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন নাম বলুন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, ন্যাশনাল হেরাল্ড, সোনিয়া গান্ধীর করা অগস্টে সুপ্রিম কোর্ট যখন খারিজ করে দিয়েছে, আপনারা বারবার কথাই বলছেন। আচ্ছা একটু নিয়ন্ত্রণে, একটু নিয়ন্ত্রণে আমি ঠিক আছে, আপনি ক্ষমা সত্য কথা বলেছেন, ক্ষমা চান, আপনাকে ক্ষমা চাইতে হবে, একদম ক্ষমা চাইবেন, কারণ এটাই সত্য। তাহলে বলুন কোন দুর্নীতি, বলুন কোন দুর্নীতি, যদি না বলতে পারেন আপনার এখানে কথা বলার অধিকার নেই। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি একজন এক্স চিফ মিনিস্টার, একজন সেন্ট্রাল লিডার, আপনি তার নামে মিথ্যা কথা বলছেন। আমি একদম মিথ্যা কথা বলছি না, বলুন না, আপনি গলা চাচাবেন না, আপনি কোন দুর্নীতি বলুন, আপনি কোন দুর্নীতি আমি বলছি তো, না বলতে হবে চাকরি দেওয়ার ক্ষেত্রেই করেছে, কোন চাকরি, চাকরি দেওয়ার ক্ষেত্রেই করেছে, না বেশ 10,353 বা 63 জনের যে চাকরির ইস্যু, এটা প্লিজ এটা বাম আমলে হয়েছিল। তারপর মামলা, এটা বাস্তব যে বিজেপি বলেছিল চাকরি ফিরিয়ে আনবে, চাকরি দিতে পারেনি, সেটা তখন কোর্টের অবজারভেশন ছিল। এবং এখানে এই চাকরি দুর্নীতি, দিদি গভর্নমেন্ট সেক্টরে দিদি বিভিন্ন জায়গায় তুমি তো জানো, আমি দিনের পর দিন ত্রিপুরায় থেকেছি, তুমি জানো এই যে 10,363 জনের চাকরি টেকনিক্যাল এরর ছিল। এই ক্ষেত্রে টাকা নেওয়া, দিদি টাকা নেওয়ার অভিযোগ, প্লিজ আমি এই ধরনের মিথ্যা কথা বলার জন্য ওনার এগেইনস্টে আমি লিগ্যাল স্টেপ নেব। নিয়ন্ত্রণ প্লিজ একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসব এবং এই সার্বিক প্রেক্ষিতে আলোচনায় থাকবো বিশ্বজিৎ দাসের সঙ্গে থাকুন। একটা জায়গা নিয়ে আলোচনা অরিজিৎ দা উত্তর দিতে পারলেন না বিপ্লব দেব ইস্যুতে। সুস্মিতা দিদি একটা খুব অসাধারণ জায়গা ধরেছিলেন যে কেন, কি বলেছেন অরিজিৎ দা, জাতির গুরু
না। হ্যাঁ কি বলেছেন? বিশ্বগুরু, হ্যাঁ, রবীন্দ্রনাথকে বিশ্বগুরু। আমি খুব জানি না খুব স্বাভাবিক। রবীন্দ্রনাথকে পস্থেউমাস বিশ্বগুরু উপাধি উনি এখানে না, না, না। দিলেন কিনা আমার জানা ঠিক আছে। ছিল না রবীন্দ্রনাথের আমরা- উপাধি বিশ্বগুরু। আপনি এটাই আবার হচ্ছে- বাংলায় থাকার এটাই যোগ্যতা নেই, আপনি চলে যান বাংলা থেকে। আপনি চলে যান বাংলা This থেকে। kind of আমি- আমি- nonsense. আপনি- বিশ্বজিৎ দার আপনি কাছে- এটাই হচ্ছে nonsense। শুরু করলে সমস্যা। বিশ্বকবিকে বিশ্বগুরু না, না, বানিয়ে না, না। দিলেন। nonsense না, না, বলছেন। না, জানেন না, বিশ্ব yes, it is not a nonsense. না, 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 না। আপনি না, 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 একজন উনি- ex- আপনি একজন উনি- ex-chief উনি minister এক মিনিট, কে যেভাবে বিশ্বজিৎ দা কলঙ্কিত বলবেন, করে প্লিজ দেশ ওরি করছে, এরকম this করে is nonsense. না 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 এরকম ভাই প্যানেলটা নষ্ট করবেন না প্লিজ। বিশ্বজিৎ বাবু রয়েছেন, একটা উনি কথা হচ্ছেন বলতে দিন একটা আমাকে মিনিট কিছুতে। একটা মিনিট এক ওনাকে মিনিট। ফাঁদটা আমি আপনি বলতেই মিথ্যা যাবো কথা না। একটা মিনিট, এই নিয়ে আবার মিথ্যা কথা গন্ডগোল বললে হচ্ছে। আপনাকে 100 বার রবীন্দ্রনাথ হচ্ছেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা ছোটবেলা থেকে এই নামেই জানি, আমরা বিশ্বকবি আমরা কবিগুরু। বিশ্বগুরু মার্চ করে ফেলেছে। এবার সেদিন আমি সোশ্যাল মিডিয়াতে একটা জায়গায় দেখছিলাম এই যে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে। কেন উনি জাতির জনক? কেউ বলেছে উনি কি মানে হি ইজ দ্য ফাদার অফ নেশন, জাতির পিতা। কার ইখতিয়ারে জাতির পিতা হলেন এই নিয়ে বিতর্ক। দেখুন এই সব বিতর্কতে অন্তর্ভুক্তি হলে সমস্যা। আমি স্যার থেকে জিজ্ঞেস করব, এটাই এসআইআর বিষয় আসবে, অনুপ্রবেশ আসবে, নাগরিকত্বের বিষয় আসবে, সঙ্গে রাজ্যের উন্নয়ন। এতক্ষণ পর্যন্ত আপনি যা শুনলেন, ভরসা এবং বিশ্বাসের জায়গাটা কোথায় থাকতে পারে? কারণ আমি বলছি 19 থেকে শুরু করে বিজেপির জয়যাত্রা, আপগ্রোথ শুরু হলো, 21-এ গিয়ে 77টা বিধানসভা, 3 থেকে 77, আবার 24-এ গিয়ে খানিকটা ডিগ্রোথ হলো, লোকসভা কমলো, কমে 13-তে এসে দাঁড়ালো। এই যে জায়গাটায় এই প্রধানমন্ত্রীর বক্তব্যে ভোট বিজেপির দিকে যেতে পারে, বাস্তব প্রেক্ষিতটা কি স্যার? প্রথম কথা বলি, জঙ্গল রাজ যে নমেনক্লেচারটা এলো, এটা কয়েন করা হয়েছে পুরোপুরি বিহার থেকে। আচ্ছা, এখনো বিজেপি বিহারের যে রেট্রো এফেক্ট বা তার যে প্রভাব সেটা থেকে বেরোতে পারেনি। কারণ লালুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল এই জঙ্গল রাজের, এবং নীতিশকে বলা হয় সুশাসন কুমার, অর্থাৎ তিনি সুশাসন নিয়ে এসছেন। প্রথমে শুরুতে একটা, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমরা জানি যে লালুর শাসনের সঙ্গে মমতা ব্যানার্জির শাসন কখনো মেলানো যায় না, উচিত না। অন্তত যারা রাজনীতি করেন, সে যে রাজনৈতিক দলেরই হোক, সে বুকে হাত দিয়ে এটা বলতে পারবে। লালুর সময়ে কারা দুর্নীতি করত? দুষ্কৃতী যারা ছিল তারা সরকারের হয়ে দুর্নীতি করত। পরবর্তীকালে আমরা দেখেছি এবারও অনেকে অভিযোগ তুলেছিল নীতিশ কুমারের সরকারের সময়, যারা আধিকারিক আছে তারাও কিন্তু এই ঘুষের সঙ্গে যুক্ত, এবং বলছেন 10,000 টাকা করে পাওয়ার কথা, তারা 7,000 টাকা করে পাচ্ছেন। আমি সেই বিতর্কে বা রিয়েলিটিতে যাচ্ছি না। সুতরাং প্রথমটা আমি বলতে চাইছি, জঙ্গলরাজ বলে পশ্চিমবঙ্গকে যদি আখ্যা দেওয়া হয় তাহলে সার্বিকভাবে ভুল হবে, পশ্চিমবঙ্গের যাত্রাভিমানে লাগতে পারে। দ্বিতীয় আসছে নাগরিকত্ব এবং অনুপ্রবেশকারীদের কথা। এই অনুপ্রবেশকারী আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা যায়নি। এসআইআরে যখন আমরা পূর্ণ তালিকা পাবো 14ই ফেব্রুয়ারি, তখন বলতে পারবো আসলে অনুপ্রবেশ কত আদেও আছে নাকি বিহারের মতো হবে। কিন্তু এই অনুপ্রবেশের দায় যে হলো এত বছর ধরে, কে নেবে এই দায় বলুন তো? স্বরাষ্ট্র মন্ত্রক, তারা তো এই সীমান্তগুলো পাহারা দেয়। ওই 50 কিলোমিটারের যুক্তি আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। এরপরে এটা হলো তারা ঢুকে এলো, ঢোকার পরে এখানে ঘাঁটি গেড়ে বসলো, এর দায় রাজ্য সরকারের কাছেও পড়বে, কারণ পুলিশ প্রশাসন তাদেরকে দীর্ঘদিন ধরে থাকতে দিয়েছে। তারপরে আমি আসছি যে তারা ভোটার লিস্টে নাম তুলে দিল, এটা তো রাজ্য সরকারের ঘাড়ে পড়বে না। নির্বাচন কমিশন, এই যে নামগুলো তোলা হয়েছে, এই নামগুলো কি নির্বাচনের তালিকায় বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এরা তুলেছে? না নির্বাচন কমিশন এতদিন ধরে তাদের যে লিস্ট যাতে নির্বাচন হয়েছে, এই নামগুলোকে নিয়েই নির্বাচন হয়েছে। তাহলে দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি এই নির্বাচন কমিশনার না নেন, বা তাহলে আগে যারা আছে তাদের বিচারের আওতায় আনতে হবে। সুতরাং আমরা চাই এই দেশের ডেমোক্রেসি যেখানে পাল্টে যাচ্ছে অনুপ্রবেশকারীদের প্রবেশে, সেটা যদি থাকে তাহলে তাদের নাম বাদ যাক। কিন্তু তাই বলে খালি একটা অনুপ্রবেশকারী এরকম একটা পরিবেশ তৈরি করে আদেও অনুপ্রবেশকারী পেলাম না,
সেটা কিন্তু শুধু রাজনীতির ইস্যু হয়ে থাকবে, যেটা একটা পার্মানেন্ট ক্ষত তৈরি করে। না স্যার, এখানে কিন্তু মানে যেটা নরেন্দ্র মোদী বলছেন যে অনুপ্রবেশ ইস্যু নয়, এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার, মানে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্য সরকার। আমি কিন্তু বলেছি যে প্রথমে প্রবেশটায় আশকারা দিয়েছে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্র, এখানে আসার পরে যে ঘাঁটি গেড়ে বসে আছে তার জন্য রাজ্য সরকার প্রশাসনের দায়িত্ব আছে, আর নির্বাচন কমিশনের নাম উঠেছে তার জন্য নির্বাচন কমিশন পুরোপুরি দায়িত্ব। আপনি তিনটে জায়গা দেখুন পরিষ্কার একদম। এইবার বলছে যে অরিজিৎদা সুন্দর বলছিলেন, কিন্তু বললেন যে এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের আবাসভূমি। জানেন, এইখানটায় আমাদের বিশ্বাস করতে অসুবিধা। পশ্চিমবঙ্গ শুধু কেন বাঙালি হিন্দুদের আবাসভূমি? পশ্চিমবঙ্গ তো ধর্মনিরপেক্ষ মানুষের, প্রত্যেকটা মানুষের, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, তাদের মানবিকতাটাই গুরুত্বপূর্ণ। আর আজকে নরেন্দ্র মোদীর কাছে সবাই প্রত্যাশা কি করেছিলেন, এটা রাজনৈতিক এজেন্ডা, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু উনি তো আগেও আমরা দেখেছি যে রাজ্য বিজেপির মুখের থেকে নরেন্দ্র মোদীর মুখ এখানে দামি ইলেকশনের ক্ষেত্রে, এবং সেই কারণে এখানকার মানুষের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা কি, এটা অরিজিৎ দ্বারা জানেন, এবং গতদিনও আমার কথা হচ্ছিল এখানে যে মতুয়াদের নাগরিকত্ব পাবে কিনা। কারণ যেদিন খসড়া তালিকা বেরিয়েছে তার দুদিন আগে জয়মাল্য বাগচি এবং সূর্যকান্ত ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে আগে নাগরিকত্ব, পরে ভোটার লিস্টে নাম তোলা। কারণ আত্মদ্বীপ বলে একটি সংস্থা, তারা মামলা করে, সেই মামলার শুনানিতে কথা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শান্তনু ঠাকুরও বলছেন সংবাদ মাধ্যমকে যে তিনি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যাতে দ্রুত তাদের নাগরিকত্ব দেওয়া হয়, এবং সার্টিফিকেট বা অ্যাপ্লাই করেছে সেটা দেখিয়ে নাম তোলা যাবে না। সেইখানেই প্রত্যাশাটা ছিল। রাজনৈতিক দলের কি প্রত্যাশা ছিল আমি জানি না, একেবারে মতুয়া গড়ের মানুষ তারা তো একটা খড়কুটোর মতো আশ্বাস ভরসা সেটাকে মানে অবলম্বন করে বাঁচতে চাইছিল। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ থেকে এসে বলবেন যে আপনারা পেয়ে যাবেন, কারণ তারা তো অ্যাপ্লাই করেছে 2 বছর আগে, এবং শুধু আমাদের এখানে না, আমরা জানি আসামেও অ্যাপ্লাই করেছে, সেখানেও কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট এখনো পায়নি। আমার বক্তব্য হচ্ছে যে মানুষগুলো আশঙ্কায় আছে, সে যাকেই ভোট দিক, সে বিজেপিকে দিক, তৃণমূলকে দিক, তাদের আগে আশ্বস্ত করা তারা যে নাগরিকত্ব এখানকার, তারা কেমন বিপদে পড়েছে, তারা যখন অ্যাপ্লাই করেছে তারা বলে দিয়েছে তারা এদেশের নাগরিক নয়, অ্যাপ্লাই করা মানে তাই। তারপরে এতটা সময় নেওয়ার পরে আসামে 3 জন পেয়েছে সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গে 1 জনও সার্টিফিকেট পায়নি। তাহলে তাদের উদ্বেগ, আশঙ্কা, হ্যারাসমেন্ট, এগুলো ভোটে ইস্যু হবে। অরিজিৎদার কাছে আসবো, কিন্তু তার আগে তন্ময়দা কিছু বলবেন। তন্ময়দা প্লিজ। না, যেটা বিশ্বজিৎ বাবু বলছিলেন সেটার সঙ্গে আমি সহমত। দেখুন, মুশকিলটা হচ্ছে কি, যে যেটা প্রথমে আমি শুরু করেছিলাম যে নাগরিকত্ব এটা একটা আইনগত বিষয়, সেখানে বিজেপির নেতৃত্ব মানে সাংসদ শান্তনু ঠাকুর 800 টাকা করে নিয়ে নিলেন, ক্যাম্প বসালেন, কয়েক কোটি টাকা তুলে একটা স্ক্যাম করে নিলেন, এই দুর্নীতির কথা প্রধানমন্ত্রী বলে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে তো ওনার প্রশ্ন করা উচিত, ওনার একজন সাংসদ, ওনার দলের একজন সাংসদ, ওনার ক্যাবিনেটের একজন মন্ত্রী, তিনি এই দুর্নীতি করেছেন। প্রথম কথা, এই নাগরিকত্ব দেওয়ার অধিকার তো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের। একজন সাংসদ তিনি যেই দলেরই হন তিনি দিতে পারেন না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, একটা মামলাতে, কিছুদিন আগের একটা মামলাতে, জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকার তথ্য দেননি, কিন্তু মামলাতে উঠে এসছে যে গত 2 বছরে 2023 থেকে 2025 এই 2 বছরে 50,000 লোক নাগরিকত্বের জন্য আবেদন করেছিল, তার মধ্যে 5,000 লোককেও দেওয়া সম্ভব হয়নি। তাহলে যেখানে 2 বছরে 5,000 লোককেও নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়নি, সেখানে কোন জাদু বলে এরকম লক্ষ লক্ষ, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ, পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থী মানুষ, তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিএ 2020-তে পরিষ্কারভাবে লেখা আছে যারা এসছেন এখানে শরণার্থী হিসাবে তাদেরকে নাগরিকত্ব পেতে গেলে রিলিজিয়াস পারসিকিউশনের সার্টিফিকেট দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এসছেন। তার 2টো উপায়,
যখন বাংলাদেশ থেকে চলে এসছেন সেখানকার কোনো সরকারি আধিকারিক লিখে দেবেন যে তোমাকে এখানে অত্যাচার করা হচ্ছিল বলে তুমি চলে যাচ্ছ, আচ্ছা বলুন যারা অত্যাচার করেছে তারাই লিখে দেবেন। এক, দ্বিতীয় কথা, না হলে দ্বিতীয় অপশন হচ্ছে এখানে এসে কোনো উদ্বাস্তু শিবিরে যখন নাম লেখাবেন সেখানে একটা ওই পর্চার মতো দেওয়া হয়, ছোট্ট ডকুমেন্ট যেখানে লেখা থাকে একে উদ্বাস্তু হিসেবে গ্রহণ করা হলো। এই দুটো সার্টিফিকেট বা ডকুমেন্টস দিলে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রক ভেবে দেখবেন, তাদের আরো পদ্ধতি আছে, আমি পুরো নাগরিকত্ব আইনে যাচ্ছি না, সেখানে আরো অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করা যেতে পারে। এখন এইগুলো পাওয়ার পরে নাগরিকত্ব আইন যে একটা নিয়ম মেনে সরকারের একটা ফাইল মুভ হতে যত সময় লাগবে তারা বিবেচনা করে দেখবেন, তারপরে নাগরিকত্ব হবে, তারপরে তো ভোটার লিস্ট ছেড়েই দিন। তাহলে এতদিন ধরে এই ধোঁকাবাজি ভাওতাবাজিটা কেন হলো তার জবাব একদম, তার জবাব আমি অরিজিৎ দাস থেকে নেব। প্রধানমন্ত্রী তন্ময়দা, উনি সবার প্রধানমন্ত্রী, মাথায় রাখতে হবে উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী তো নন, উনি আমারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, একদমই তাই, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। একদম। তাহলে এই যে এর আগেও একাধিক অনুষ্ঠানে সিএ এই যে নাগরিকত্বের যে আইন, সেই আইন অনুযায়ী কেন মানুষ নাগরিকত্ব পাচ্ছেন না বা তার প্রক্রিয়াটা এত স্লথ কেন, বারংবার প্রশ্ন উঠেছে। তার কি কারণ বলছেন অরিজিৎ দা, বিজেপির মুখপাত্র রয়েছেন, ওনার থেকে শুনবো, একদম স্পেসিফিক এই কোশ্চেনই শুনবো, কারণ এইদিকে তাকিয়ে রয়েছেন বহু মানুষ। আমি সুস্মিতাদির কাছে আসবো ডেফিনেটলি, কিন্তু তার আগে অরিজিৎ দাকে উত্তরটা দিতে হবে। আমি একটা বিরতি নিই, বিরতির পরে ফিরে এসে জিজ্ঞেস করবো অরিজিৎ দাকে যে আর কত দিন লাগবে, কতটা ডিলে করতে হবে, কোন জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় আসলে নাগরিক হতে গেলে ভারতের, মানে সিএ এর মাধ্যমে, সেটা জানাবেন উনি, সঙ্গে থাকবেন। বেশ, আমরা ফিরে আসলাম। অরিজিৎ দা, এর জায়গাটা কি এই যে নাগরিকত্ব বা মতুয়াদের গড়ে গিয়ে মতুয়াদের পাশে দাঁড়ানো মানে কি নাগরিকত্ব ইস্যুতে দাঁড়াবে, খুব স্বাভাবিক, সেই জায়গাটা অস্পষ্ট কেন? দেখুন, অস্পষ্ট নয়, আমি বলি ওই সভামঞ্চ থেকে যেহেতু ওখানে মোদিজি পৌঁছাতে পারেননি, ওখানে অডিওতে অ্যাড্রেস করেছিলেন। তার পরবর্তী সময় যখন ওনার ডিপারচারের আগে সাংবাদিকেরা এই বিষয়ে প্রশ্ন করেছিল, উনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে নাগরিকত্ব ইস্যুতে ভারত সরকার সর্বতোভাবে আমাদের মতুয়া ভাই বোনেদের পাশে রয়েছে এবং তাদের নাগরিকত্ব তথা ভোটাধিকার রক্ষায় যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা দেখার সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুতরাং উনি কিছু বলেননি বা উনি ছেড়ে গেছেন, বিষয়টা সেরকম নয়। এখন আমি এখানে আপনি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছিলেন, তার আগে দুটো ছোট্ট জায়গায় বিশ্বজিৎদা খুব সুন্দরভাবে বলেছিলেন কয়েকটা কথা, আমি মাত্র দুটো পয়েন্টকে এক মিনিট করে অ্যাড্রেস করে নেব। উনি বলছিলেন যে এই যে অডিও অ্যাড্রেসিং, তাতে জঙ্গলরাজ কথাটা না থাকলেই ভালো হতো হয়। ঠিক কথা, আমরাও সেটাই চাই। পশ্চিমবঙ্গের বিষয়ে এই ধরনের কোনো কমেন্ট আমরা কেউ, মানে এই পরিস্থিতি আসুক যে জঙ্গলরাজ এখানে বলা যেতে পারে, আমরাও সেটা চাই না। কিন্তু যখন আমরা দেখতে পাই যে বিহারে এক সময় ছিল, বলছিলেন লালু জমানায়, একদম পারফেক্টলি বলেছেন, লালু জমানায় সাহাবুদ্দিন রাস্তার মধ্যে দুজন ব্যবসায়ীকে বেঁধে দিন দুপুরবেলা পুড়িয়ে দিয়েছিল অ্যাসিড দিয়ে প্রথমে। একই রকমভাবে আমরা কয়েকদিন আগে দমদমে দেখেছি, দমদমে বুবলাই বলে একজন কাউন্সিলর বেদিয়াপাড়ার, তার সাঙ্গপাঙ্গরা রাত্রিবেলা আনন্দ করতে করতে নাকি একটি ছেলেকে গায়ের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। এটা জঙ্গলরাজ ছাড়া কি? দ্বিতীয়ত, আজকে আমরা বাংলাদেশে যে ঘটনা দেখলাম দীপু দাসের সাথে হলো, তার আত্মার শান্তি সদ্গতি কামনা করে, এবং তার সাথে আজকে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা আজকে নিহত হয়েছেন রেল দুর্ঘটনায়, তাদেরও আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করে বলি যে দীপু দাসের সাথে যে ঘটনা হয়েছে মুর্শিদাবাদে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সাথে কি তার থেকে কিছু কম ঘটনা ঘটেছে? তাহলে জঙ্গলরাজের আর বাকি কি রইল? তৃতীয়ত, যে কথাটা আপনি বলছিলেন যে সিএর বিষয়টা, সিএর বিষয়বস্তু, প্রথমত আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে। তিনি যখন বলে গেছেন, দায়িত্ব তিনি নিয়েছেন। কথা হলো, অনেকে কথা বলছে যে উনি অ্যাড্রেস করেননি কেন। সমস্যাটা হচ্ছে কি, আমাদের দলটা একটা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে চলে, এখানে যার দায়িত্ব সে পালন করে। এখানে আমাদের ওই অন্যান্য তৃণমূলের মতো একজনই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট ওরকম নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজ নয়, বিগত 3 মাস ধরে অন্তত 30 বার বলেছেন যে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছেন শরণার্থী হিসাবে, তারা সিএ ফর্ম ফিল আপ করলে তাদের সর্বতোভাবে স্বার্থ রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। ধর্মীয় কারণে উৎপীড়নের যে প্রামাণ্য দলিল, সেটা পাওয়া তো অসম্ভব ব্যাপার, তাহলে কি করে নাগরিক হবে? তন্ময়দা অত্যন্ত শিক্ষিত সজ্জন ব্যক্তি, তিনি পড়াশোনা করেই কথা বলেন এবং উনিও জানেন যে সিএ এত বিস্তৃত বিষয়বস্তু আজকে এখানে বলা শুরু করলে অন্তত আরো 1 ঘন্টা লাগবে। আমি অত ডিটেলসে না গিয়ে বলছি, তন্ময়দা হয়তো যে জায়গাটা মিস করে গেছেন সেটা হচ্ছে, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী ভারতবাসীকে এসে প্রথম যে সম্মানটা দিয়েছিলেন সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেশন। আগে অ্যাটেস্টেড করাতে কোনো না কোনো গেজেটেড অফিসারের বাড়ি দৌড়াতে হতো, আজকের দিনে যান, অ্যাডমিশনে যান বা যে কোনো জায়গায় যান, সেলফ অ্যাটেস্টেড করুন, কাজ হয়ে যায়। ঠিক একই রকমভাবে
সিএর যে পরিমার্জনটা হয়েছে সেটা হয়তো কোনোভাবে তন্ময়দা মিস করে গেছেন। সেটা হলো এই যে সার্টিফিকেটটার কথা বলছিলেন, এটা এক সময় লাগতো, এখন কি দিতে হচ্ছে, এখন একটা অ্যাফিডেভিট দিতে হচ্ছে, নিজের করা কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করা যে তিনি এখানে থাকতেন, তিনি তার পেডিগ্রি তিনি অমুক জায়গায় বসবাসকারী ছিলেন এবং ধর্মীয় কারণে উৎপীড়নের জন্য তিনি বাংলাদেশ ছেড়ে তার সমস্ত সমস্ত তার সন্তান সন্ততি যা কিছু তিনি পেরেছেন এক কাপড়ে হয়তো তাকে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হচ্ছে। এটা সেলফ অ্যাফিডেভিটে হচ্ছে। আপনি বলছিলেন সময়ের কথা, দেখুন একটা তন্ময়দা তো একটা কথা ঠিকই বলেছে যে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, আমরাও সেটা বলি, নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু আমাদের যারা মতুয়া ভাইয়েরা বোনেরা রয়েছেন, যাদের এখনো শিক্ষার আলোক সেভাবে হয়তো তাদের উপর পড়েনি, তাদেরকে যদি ক্যাম্প করে তাদের ফর্ম ফিল আপে সাহায্য করে দেওয়া হয়, তাদেরকে যদি সিএ এর বিষয়বস্তুটা বুঝিয়ে বলে তারা যাতে অ্যাপ্লাই করতে পারে সেই দিকে তাদেরকে এগিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি তারা যে অ্যাফিডেভিটটা করতে কোথায় যাবেন উকিলবাবুর সাথে যোগাযোগের ব্যবস্থাটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়, সেটাকে যদি তন্ময়দা দুর্নীতি আখ্যা দেন, তাহলে আমি বলবো এর থেকে দুর্ভাগ্যজনক আখ্যা আর বিশেষণ হয়তো পশ্চিমবঙ্গে সুস্মিতা, আমি তন্ময়দার কাছে আবার যাবো। বিষয়টা হচ্ছে যে সিএ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, তন্ময়দা এই উদ্বাস্তুদের যেই জায়গাটা বলে দিল, আমি সেই জায়গাটা রিপিট করব না, আমি তার পর থেকে শুরু করছি যে আজকে যাদেরকে বলা হচ্ছে যে সিএ প্রদান করা হবে, এটা সত্যি বেশ লং টার্ম প্রসেস। সেখানে এই লং টার্ম প্রসেসে এখনই তো তাকে নাগরিকত্ব প্রদান করা সম্ভব হবে না যারা আজকে অ্যাপ্লাই করবে সিএতে, এবং কতজন অ্যাপ্লাই করবে সেটাও একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সিএ অ্যাপ্লাই করার বিষয় যেভাবে ভয় স্থাপন করেছেন, সেই জায়গাও একটা কিন্তু বিষয় খতিয়ে আপনাদের দেখতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিএ যারা অ্যাপ্লাই করবে তার মানে এবার তারা ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, এরা থাকছে না, কিন্তু এরা ভোটার তালিকায় থাকছে না, তার কারণ তারা আগে নাগরিকত্ব পাবে এই প্রসেসিং এর মাধ্যমে। সুপ্রিম কোর্টের মামলার কথা উল্লেখ করা হলো। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের নাম উঠবে না তারাই সিএ ফিল আপ করুন। সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী যে চিৎকার করে করে বলছে তাহলেই আপনাদের নাম থাকবে, তাহলে সেটা ভুল, সেই কথাটা ভুল, তাদেরকে মেনে নেওয়া উচিত যে সেই কথাটা ভুল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা কি চাও, মানে যারা নাগরিক না তারাও সবাই থাকুক? আমি একটু কথাটা বলে নি, না আমি বলছি যে এই যে বারে বারে আমরা ঘুষপেটিও শুনতে পাই, এই অনুপ্রবেশকারীরা যদি সত্যি তো ইলিগাল ভাবে আমাদের রাজ্যে ঢুকছে কিংবা আমাদের দেশে ঢুকছে বিভিন্ন প্রান্তে, বাংলার সাথে যেহেতু বর্ডার ডিভিশন ডিভিশনটা অনেক বেশি এবং ভাষাগত সংস্কৃতিগত থাকবার জন্য তারা ঢুকে যাচ্ছে, সহজে মিশে যাচ্ছে, সহজে যাতায়াতও অনেক বেশি সহজ। এবার বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের এবং প্রচুরটা তারকাটা এলাকা ছাড়া আছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের, প্রায় 500 কিলোমিটার। তার কারণ কিছুটা নদীপথও আছে, যেই নদীপথে কোনো সময় তার জালি দেওয়া সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জায়গায় এই অনুপ্রবেশকারীরা যাতে আমাদের ভারতবর্ষে কর্মসংস্থানে ভাগ না বসায়, যাতে আমাদের অন্নে ভাগ না বসায়, বস্ত্রে ভাগ না বসায়, শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুতে আজকে সেই সুযোগ সুবিধাগুলো যেন না পায়, সেই কথাই তো প্রধানমন্ত্রী বলতে চাইছে। তাহলে আজকে সিএ প্রদান যদি তাদের করা হয়, এবং আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় বিজেপির লিডাররা বলছেন যে আফগানিস্তান, পাকিস্তান এবং আপনার বাংলাদেশ এই সব জায়গা থেকে, যার শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসবে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে, তাদেরকে সিএতে নাগরিকত্ব প্রদান করা হবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তাদেরকে যে নতুন করে নাগরিকত্ব প্রদান করা হবে, তার ফলে আমাদের সেই জনসংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে 140 কোটির দেশে। তার মানে 140 কোটির দেশে এরা ইনক্লুডিং না এক্সক্লুডিং, সরকার যদি এইটা বুঝিয়ে দেয় তাহলে আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়। আর বাংলা এখনো পর্যন্ত, আমি আর একটা কথা শুধু বলবো, বাংলা এখনো পর্যন্ত যে নামগুলো বাদ গেছে সেই 58 লক্ষ নামের যে তালিকা, সেই তালিকায় কিন্তু আমরা কোথাও দেখিনি অনুপ্রবেশকারীর সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত হয়তো অ্যাজিউম করা যায়নি, যারা এখনো সন্দেহের তালিকায় আছে না। এবং এই যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা, এই যে ভাষণ আমাদের বিরোধী দলনেতার, এই ভাষণটা
মানে মানে একটা অস্বাভাবিক নাম্বার অফ মানে রোহিঙ্গা। বেশ বেশ স্যারের কাছে যাব বিষয়টা। এই যে মতুয়াগড় এবং সেখানে সব থেকে বড় একটা উৎকণ্ঠার বিষয় যে তাদের নাগরিকত্ব তারা পাবেন কিনা। আজকে একজন বিজেপি নেতা বলছেন যে মানে বিজেপির দুজন নেতার বক্তব্য শুনেছে, সজল ঘোষ এবং রাহুল সিনহা, তারা দুজনেই বলছেন যে মতুয়াদের মধ্যে এইসব কোনো গন্ডগোল নেই, এটাকে তৈরি করে দেওয়া হচ্ছে। এটা একটা মিডিয়ার, খানিকটা মিডিয়ার একটা ভাবধারা আর কিছু তৃণমূল নেতার, এটা কি একদম বাস্তব? একদম অবাস্তব। কেন, কোনটা বাস্তব তাহলে? তার কারণ হচ্ছে মতুয়াদের সঙ্গে যদি কথা বলেন, আমি মনে হয় যে আমার এই দাদা আছেন, উনি এখানকার উত্তর 24 পরগনার, উনি হয়তো গেছেন, কথা বলেছেন। আমি নিজে যেহেতু ওখানকার ছেলে, মানে একদম ওই এলাকারই ছেলে, আচ্ছা, তা আমি জানি ওখানে তাদের মধ্যে কি পরিমাণ একটা উদ্বেগ রয়েছে। উদ্বেগটার কারণটা তো খুব পরিষ্কার। দেখুন, দেশের একটা আইন তৈরি হলে তারা সার্টিফিকেট, যেমন বলছিলেন অরিজিৎ দা যে প্রধানমন্ত্রী বলে গেছেন সার্টিফিকেট পাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কবে পাবেন। দেরি হলেও একটা লেন্দি প্রসেস রয়েছে, এই কবে পাবেন। ধরুন 14ই ফেব্রুয়ারির আগে তারা শংসাপত্র পেলেন না, ভোটার লিস্টে তাদের নাম উঠলো না, তাহলে কি তাদের চলে যেতে হবে? চলে যেতে হবে না তো, তারা তো থাকবে এখানে। কিন্তু তারা ভারতবর্ষের থেকেও তারা নাগরিক হতে পারছে না, ভোটার লিস্টে নাম তুলতে পারছে না। এর পরে যদি তাদের নাম উঠে যায়, যদি উঠে যায় না, আইন অনুযায়ী তাদেরকে তুলতে হবে যেহেতু অ্যাপ্লাই করেছে, তাহলে সেখান থেকে একটা আস্থা অর্জনের, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এদেরকে নাগরিক করে দিল, এই আস্থা অর্জন করে পরবর্তী ভোটার লিস্টে তাদের নাম উঠবে। এরকম একটা জায়গা যদি আমরা ভেবে নিই, কারণ পুরোটাই ভেবে নেওয়ার এই সময়ের মধ্যে করা যাবে কিনা, কারণ রাজ্য বিজেপির নেতারা, বিশেষত মতুয়াগড়ের নেতারা, তারা কিন্তু এখনো বলছেন যে না, তাদের নাম উঠে যাবে, তারা শংসাপত্র পাবে, এখনো এই ব্যাপারে নিশ্চিত করছে। এই ব্যাপারে আমার ডিভিডেন্ডটা বিজেপি পেতে পারে। আমার মনে হয় যে এই যে সবাই দল বেঁধে যাচ্ছিল, যেটা অরিজিৎ দা বললেন, অনেকে জানেন না, সত্যি ওখানে শিক্ষার হার কম, তারা তো সাহায্য নেবেন, কিন্তু তারা তো একটা আশায় বুক বেঁধেছিলেন। সেই জায়গাটায়, সেই উদ্বেগটা যদি কেউ বলে যে না, তারা অসুবিধায় নেই, ভয়ে নেই, উদ্বেগে নেই, আমি বলবো সেটা অসত্য। একেবারে আমরা এখানেই শেষ করব। আমি ধন্যবাদ জানাবো তন্ময় দাকে, অরিজিৎ দাকে, বিশ্বজিৎ দাকে এবং সুস্মিতা দিকে, সঙ্গে আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তবে আমরা চাই যে সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া হোক, নাগরিকত্ব ইস্যুতেও সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং দ্রুত নেওয়া হোক। কারণ যারা নাগরিক হবেন, সুপ্রিম কোর্টের রায় এটা পরিষ্কারভাবে বলেই দেওয়া রয়েছে যে নাগরিকত্ব না পেলে কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে না। নিজের অত্যন্ত স্বাভাবিক। আমাদের নজর থাকবে যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় আগামী দিনে নাগরিকত্ব ইস্যু, এসআইআর ইস্যুর একটা সঠিক সমাধান হয়। আজকে এখানেই শেষ করব। পরের খবরের জন্য নজর রাখবেন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন। নমস্কার।